আমরা শুধু আইনি সহায়তা না, তার লাইফ টাইমের যেই সাপোর্টটা ছিল, এডুকেশনাল সাপোর্টটা, এটি সহ আমি তাকে বেয়ার করতে চেয়েছি। আদ্রিনা মাহিকে আমি ফোন দিয়েছিলাম গতকাল রাত, সকলেই আপনাকে সহযোগিতা করেছে, সেটি স্পষ্ট আমাদের কাছে তথ্য রয়েছে এবং স্ক্রিনশট রয়েছে। তখন উনি আসলে কোনো কথা বলেন, সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো একটা রাজনৈতিক দলের প্রেস উইং থেকে যদি কোনো রকমের ব্রিফ আসে, সেটি আমাদের জন্য। আদ্রিনা মাহি সে নাকি এআইবির শিক্ষার্থী, সে পরিচয় দিয়েছিল। তো আমরা ভেবেই নিয়েছিলাম যে সে একজন শিক্ষার্থী। পরবর্তীতে সে যখন সেন্সলেস হয়ে যায়, যখন আমি রাত ৩টার সময় হসপিটালে যাই, হামজা ভাই যখন আমাকে কল দেয়, আমি তখন তানজিনা তামিম, হাফসা এবং জান্নাত, বদিরুন্নাসার জান্নাত এবং ইডেন মহিলা কলেজে ফারিয়া নামে একটি মেয়ে ছিল, এবং আমরা সকলেই মিলে তার চিকিৎসা তৎপরতা এবং চিকিৎসা যত দ্রুততার সাথে করা যায় সেটি ব্যবস্থা করেছিলাম, এবং একটি সিটেরও ব্যবস্থা করে দিয়েছিলাম মেডিকেলে। ওই দিনের পরবর্তী সময় থেকে আমি তার বিষয়ে জানতে পারি যে সে কোনো একটি ঘটনায় সাক্ষী হয়েছে জুলাই অভ্যুত্থানে। পরবর্তীতে আমি তাকে মেন্টালি সাপোর্ট এবং প্রশাসনিকভাবে যত সহায়তা দেওয়া যায় আমি সেটি চেষ্টা করেছি, এবং তাকে মানে আদ্রিনা মাহি আমাদেরকে কখনোই সে বিষয়ে সহযোগিতা করেনি। যেমন ঘটনাটা কি ছিল বলেছিল? ঘটনাটি ছিল, সে বলেছিল যে 4ই আগস্ট সে ইয়াতে সাইনবোর্ডের এখানে সে একটু ধর্ষণের শিকার হয়েছে ছাত্রলীগের দ্বারা। পরবর্তীতে আমরা জানতে পারি এই বিষয়ে, তখন 2জন কি 3জন সংঘবদ্ধ তাকে ধর্ষণ করে, এই বিষয়টি সে আমাকে বলেছিল। পরবর্তীতে আমি তাকে আরো কোশ্চেন করি যে কোথায় কি হয়েছে বলো, এখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, ইন্টেলিজেন্স আছে বাংলাদেশে, ওগুলো কখনোই যদি সিসি ক্যামেরা ফুটেজও চলে যায় সমস্যা নাই, ইন্টেলিজেন্স আছে, ওটা বের হয়ে আসবে। তখন সে আমাদেরকে কখনোই ওইদিকে আইন প্রশাসন এগুলোতে যেতে সহায়তা করেনি, এবং আমাদেরকে সবসময় বলছে যে এটা আসলে আমি এভাবেই নিচ্ছি। তখন আমি বলছি তোমার ফ্যামিলি এখন কি করে? তখন সে বলছে যে আমার ফ্যামিলির সাথে আমার কোনো কানেক্টেড নেই। আমার আব্বুর 2টি ট্রাক ছিল, ট্রাকে মাল ছিল প্রায় কয়েক কোটি টাকার, ওগুলো পুড়ে গেছে এবং আমাদের বাসাটা বিক্রি করে দিয়েছে, এখন তারা ভাড়া থাকতেছে, কিন্তু আমার ফ্যামিলির সাথে আমার কোনো রকম কানেক্টেড নেই। তখন আমি বলছি তুমি এখন কিভাবে চলতেছো? তখন বললা এই যে আমি আগের জমানো টাকা আমার ফোন টোন বিক্রি করে আমি এইভাবে চলতেছি। তারপরে আমি দেখি যে জান্নাত নামে একজন আমাদের যে বদিরুন্নাসার সমন্বয়ক রয়েছেন, তার বাসায় সে ছিল, এবং জান্নাত তার বিরুদ্ধে যে ক্লেমগুলো দিচ্ছিল, সে রাত্রেবেলা করে বাইরে থাকে এবং অনেক রাত্রে বাসায় যায় না। আবার সে যখন প্রেগনেন্সি রিপোর্ট যখন সবাইকে বলে যে হ্যাঁ আমার পজিটিভ, তারপরে ডক্টর তাকে রেস্টে রাখে, কিন্তু সে পরবর্তী সময় আমরা দেখেছি যে সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। এটি জান্নাতও বিব্রত হতো, যেহেতু জান্নাত তার ফ্যামিলি নিয়ে তার বাসায় থাকতো। জান্নাত যে বিষয়টি আমাদেরকে জানায়, কিন্তু আদ্রিনা মাহি আমাকে হঠাৎ একদিন বলে যে জান্নাত আপু আমাকে বাসায় রাখতেছে না, আমি বাসা থেকে চলে যাবো, অন্য একটি বাসায় থাকবো। তাই এই বিষয়ে তার পরবর্তী সময় আমরা আদ্রিনা মাহিকে অনেক বিষয়ে, যখন আমি বলি যে মেডিকেল সাপোর্ট লাগলে বলো তোমার, ও যখন প্রেগনেন্সি বললো যে আমার 3 মাস, এখন বাচ্চা অ্যাবর্শন করা যাবে না, তখন আমি বলি আচ্ছা তোমার এই বিষয়ে আমরা ডক্টরের সাথে কথা বলি, যদি কোনো রকমের, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ও তখন বলছে আমার সাজিদ ভাইয়ের সাথে কথা হচ্ছে, সাজিদ ভাই আমাকে আর্থিক একটা অনুদানও দিয়েছে, হ্যাঁ এই বিষয়টা আর্থিক সহায়তা করেছে। কিন্তু সাজিদ ভাই পরবর্তী সময় এত ব্যস্ততার মধ্যে, ওই সময় তো বন্যার সময় অনেক ব্যস্ত ছিল সাজিদ ভাই, এত ব্যস্ততার মধ্যেও তবুও নেটওয়ার্কগুলো যেই মমর কাছে পৌঁছাই দিচ্ছে এবং বিভিন্ন জনের সাহায্য নিয়েছে। তো মানে তাদেরকে বলেছে এবং তারা এই কাজগুলো করেছে এবং কানেক্টেড হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে উনার কোনো আমরা সহায়তা পাইনি, যে আমরা যে বিষয়গুলো রোল প্লে করবো সেই রোলগুলোতে উনি আমাদেরকে সেই সহায়তা করেন। আমরা শুধু আইনি সহায়তা না, তার লাইফ টাইমের যেই সাপোর্টটা ছিল, এডুকেশনাল সাপোর্টটা, এটি সহ আমি তাকে বেয়ার করতে চেয়েছিলাম যে এটি কিভাবে করা যায়, ইউনিভার্সিটির সাথে কথা বলে নেগোশিয়েটের মধ্যে। এমন অনেক শিক্ষার্থী আছে এই আন্দোলনে আসে ফ্যামিলিগত চাপে বা বিভিন্ন প্রেশারে পড়ে পড়ালেখা করতে পারতেছে না। আমি চেষ্টা করি সেই সব শিক্ষার্থীদের আইডেন্টিফাই করে এবং তাদের বায়োডাটা নিয়ে সেই ইউনিভার্সিটির সাথে কথা বলে এবং তাদের পড়ালেখা ফ্রি করে দেওয়ার চেষ্টা করেছি, এবং এখানে আমি অনেকটা সাফল্যতাও পেয়েছি। তো আমি সেই ধারাবাহিকতায় আমি তারও পড়ালেখা
এভরিথিং ফ্রি করতে চেয়েছিলাম, কিন্তু সে বলেছিল ইউনিভার্সিটিতে আমার একটা ছেলের সাথে গ্যাঞ্জাম আছে, আমি ইউনিভার্সিটি যাব না, না হলে সে মানে হুমকি দিচ্ছে বা এমন কিছু সে আমাকে বলেছিল। তো তখন আমি বলি তাহলে তুমি এখন কি করবা? তখন সে বলছে আমি 7 কলেজে পরীক্ষা দিব, কিন্তু তখন আসলে ব্যস্ততার কারণে আমি আসলে ওনার বিষয়টা আমি রিচ করিনি যে 7 কলেজে তো ফার্স্ট টাইমে পরীক্ষা দেওয়া যায়, সেকেন্ড টাইম দেওয়া যায় না। তো আসলে বিষয়গুলো এমনই ছিল, আসলে ওনার কাছে যে বিষয়গুলো ছিল ওগুলো খাপছাড়া ছিল, কোনোটা সত্যতা পাইনি। এবং সত্যতা এভিডেন্স যদি সে আমাদেরকে দিত তাহলে আমরা হয়তো আমাদের জায়গা থেকে স্ট্যান্ড থেকে আমরা মেডিকেল রিপোর্ট কোনোটাই হাজির হয়নি, যদিও উনি বলেছেন যে ঢাকা মেডিকেলে উনি ভর্তি ছিল, কিন্তু ওনার যে প্রেগনেন্সি রিপোর্টটা সেটি হলো কুমিল্লার কোনো একটা ডায়াগনস্টিক সেন্টারে। তো কুমিল্লা ডায়াগনস্টিক সেন্টার থেকে কিসের একটা রিপোর্ট আসে, সে যেটি ঢাকা মেডিকেলে যদি ভর্তি থাকে। বিষয়গুলো আমি বলেছি, বিষয়গুলো প্রত্যেকটাই খাপছাড়া। এটা আসলে প্রশাসনকে উচিত এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করা এবং সত্যতা নিয়ে আসুক। যদি উনি আমাদের এই গণ অভ্যুত্থানেরই অংশ হন তাহলে রাষ্ট্রীয়ভাবে তাকে স্বীকৃতি দেওয়া হবে এবং রাষ্ট্রীয়ভাবে তার দায় পুরোটাই রাষ্ট্র নেবে। এটি আমরা এদের ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ ছিল রিমি আপু, নির্বাহী কমিটির সদস্য। রিমি আপুর সাথে তার কানেক্টেড ছিল এবং রিমি আপু সেই বিষয়ে অবগত ছিল। রিমি আপু তার বিষয়ে আরও সত্যতা নিশ্চিত করে যে তিনি কিছুদিন আগে যে বিয়ে করেছেন, সে বিয়েতে উনি হলো উনার যে হাজবেন্ড, কিন্তু এটা কোনো ডকুমেন্ট নাই, তবু উনি যাকে হাজবেন্ড বলছেন তিনি গুলশান থানার সাধারণ সম্পাদক নাকি একটি পোস্টে রয়েছেন একটি বিশেষ রাজনৈতিক দলে। তো আমরা সেই রাজনৈতিক দলে যেহেতু উনি রয়েছেন, তো আমার কথা হচ্ছে যে উনি হোয়াট এভার যেই হন, আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি কিছুই বলছি না, তবে ওই ব্যক্তিটার জন্য বলছি। আজরিনা মাহিকে আমি ফোন দিয়েছিলাম গতকাল রাত্রে, তখন সে আমাদেরকে নিশ্চিত করেছে যে আমি যে কথাগুলো বলছি সত্য, কিন্তু আমি বলেছি এটাও যে আমাকে অনেকেই আমার পাশে ছিল, সহযোগিতা করেছিল। আমি বলছি আপনি এটি এইভাবে বলেননি, আপনি যে স্পেসিফিক যে নামগুলো বলেছেন তারা সকলেই আপনাকে সহযোগিতা করেছে, সেটি স্পষ্ট আমাদের কাছে তথ্য রয়েছে এবং স্ক্রিনশট রয়েছে। তখন উনি আসলে কোনো কথা বলেন। সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো একটা রাজনৈতিক দলের প্রেস উইং থেকে যদি কোনো রকমের ব্রিফ আসে, সেটি আমাদের জন্য দুঃখজনক। আসলে দেখুন, এই শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা ক্লাসে ঠিকমতো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতেছি না, ক্লাস করতে পারতেছি না ঠিকমতো, এখনো রাজপথে রয়েছে, এখনো রাষ্ট্র নির্মাণে আমরা রয়েছি রাজপথে। সেইখানে এসে আমরা এই কাজগুলো করছি, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে একটু যদি কেউ আসে সমালোচনা করে, সেই সমালোচনা সত্যতা নিশ্চিত না হওয়ার আগে যে আমাদের উপর সমালোচনা করছেন এবং আমাদেরকে প্রেশার ক্রিয়েট করছেন, সেটি আসলে দুঃখজনক। এই কারণেই বলেছিলাম যে এটি রাজনৈতিকভাবে কোনো একটি প্রোপাগান্ডা বা রাজনৈতিকভাবে কেউ একজন সুযোগ নিচ্ছে, সুযোগ সন্ধানী যারা রয়েছেন তারা সুযোগ নিচ্ছে।